সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টেবিল টকের বিষয়বস্তু ঠিক করেছি ফ্যাসিবাদের পতন, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি। আলোচনা আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনজন অতিথি। তারা হলেন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আমার সর্বডানে, তিনি এবি পার্টির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। সাথে রয়েছেন সাথে রয়েছেন তৌহিদুর রহমান আওয়াল, যিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, এবং সাথে রয়েছেন মোহাম্মদ রাসেল, কেন্দ্রীয় সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমাদের মাঝে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল, তিনি এসে পৌঁছাতে পারেননি। আমরা আশা করছি যে তিনি এসে যুক্ত হবেন এবং খুব বেশি দেরি হবে না, এমনটি আমরা আশা করছি। আমরা চলে যাচ্ছি আলোচনায়। দর্শক, আলোচনার প্রথমেই আমরা শুরু করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল মাহমুদ, আপনাকে দিয়ে। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আজকে ফ্যাসিবাদী সরকারের পতনের 6 মাস পূর্তি। এই যে 6 মাস পার করলাম আমরা, 6 মাস পূর্তি মানে 6 মাস পার করেছি। 6 মাস পার করার পরে এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে আমাদের সামনে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই পরিবর্তন করেছিলাম, দেশের মানুষ পরিবর্তন করেছিল, সেই আকাঙ্ক্ষা কতটুকু অর্জিত হয়েছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আজকের এই টেবিল টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে আপনি দেখেন, ফ্যাসিস্ট সরকার যখন এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে যায়, কিংবা এদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রয়াসে যখন আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি, বিগত দিনগুলোতে যেখানে আমরা স্বৈরাচারের দ্বারা নিপেষিত ছিলাম, অত্যাচারিত ছিলাম, নির্যাতিত ছিলাম, সেই জায়গা থেকে প্রথমত মুক্তি পেয়েছি। এটা আন্দোলনের মাধ্যমেই মুক্তি পেয়েছি। তার পরবর্তী সময় এখন মানুষের যে প্রত্যাশা ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা যখন একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি, তার পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশ চাই। কারণ এই বাংলাদেশটা বৈষম্যহীন হবে, বৈষম্য ছিল বলেই তার বিরুদ্ধে লড়াই করে আমরা বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ তৈরি করেছি। এবং সেই বৈষম্যমুক্ত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকবে। সর্বপ্রথম যে প্রত্যাশাটা মানুষের ছিল, যে এই জুলাই অভ্যুত্থানে, এই জুলাই গণ অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার, স্বৈরাচারী সরকার, সেই গণহত্যার বিচার আমরা দেখতে পেয়েছি। যে যদি আমি বলি যে কতটুকু এই অন্তর্বর্তীকালীন সরকার সফলতা অর্জন করেছে, কিংবা মানুষের প্রাপ্তির স্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বা কতটুকু তারা প্রাপ্তি স্বীকার দিচ্ছে যে আমরা এই পেয়েছি বা এই সুফল আমরা পেয়েছি, সে জায়গা থেকে বলতে গেলে বিচারের জায়গাটা যেখানে আমাদের প্রথম পয়েন্ট থাকে যে গণহত্যার বিচার করতে হবে, সেই জায়গাতে আমরা খুব একটা প্রাপ্তি অর্জন করতে পারিনি। তবে বর্তমান সরকার হচ্ছে চেষ্টা করতেছে, বিচারের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার যতটুকু সম্ভব অপরাধীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হচ্ছে। বিশেষ করে আপনি দেখেন, ওবায়দুল কাদের বলেছিলেন যে যদি হচ্ছে এই সরকারের পতন হয় তাহলে কচু কাটা করা হবে, এরকম একটা শব্দ তিনি ব্যবহার করেছিলেন। সেই তুলনায় কিছুই হয় নাই। এখন সেই জায়গা থেকে মানুষের প্রাপ্তি যতটুকু ছিল ততটুকু পূর্ণ হয় নাই বিচারের জায়গাটাতে। সেই জায়গায় আমি মনে করি যে সরকারের আরও কাজ করতে হবে। তারপরে আপনি দেখেন, যদি বিচার প্রক্রিয়া বাদ দিই, তারপরে মানুষ কি পেয়েছে? সর্বপ্রথম মানুষ বাক স্বাধীনতা পেয়েছে, যে এখন পর্যন্ত এই সরকার 6 মাস সময়ের মধ্যে কাউকে বাকরুদ্ধ করে দেয় নাই, কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করে কোথাও হাজতে নিয়ে যায় নাই। তাছাড়া আপনি এই স্বাধীন বাংলাদেশে যদি আপনি মনে করেন যে বাজার নিয়ন্ত্রণ বলেন, প্রশাসনিক ক্ষেত্রে যদি হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি বা হয়রানি কমের কথা বলেন, সব জায়গাতেই মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে। আপনি রাত যখনই চলাফেরা করেন, রাত গভীর হোক বা হচ্ছে গিয়ে যখনই হোক না কেন, আজকাল আমি যেভাবে সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারতেছেন, এটা অবশ্যই অতীতের চাইতে অনেক বেশি উন্নয়ন হয়েছে, অনেক বেশি হচ্ছে মানুষ এখন আকাঙ্ক্ষার জায়গার চাইতেও বেশি পাচ্ছে আমার মনে হচ্ছে। যে জায়গাতে দাঁড়িয়ে আপনি দেখেন, বিগত 16 বছরে কোনো রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে নাই, কোনো রাজনৈতিক নেতাকর্মী কোনো মিটিং মিছিল প্রোগ্রাম কিছুই করতে পারে নাই, সেই জায়গাতে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এই সরকারের অধীনে এখন পর্যন্ত আপনার হচ্ছে 136টি আন্দোলন হয়েছে, যে আন্দোলনে এখন পর্যন্ত পুলিশ সেভাবে কোথাও কোনো বাধা দেয় নাই, কিংবা হচ্ছে গিয়ে আন্দোলনগুলো সফল করার জন্য সরকার যথেষ্ট কাজ করে গেছে। এখন আমার জায়গা থেকে যদি বলতে চাই যে মানুষ যতটুকু প্রাপ্তি নিয়ে, বা মানুষের যতটুকু প্রাপ্তি যে এই জুলাই অভ্যুত্থানের পরে আমরা যা চেয়েছি তা পেয়েছি কিনা,
আমার জায়গা থেকে আমি বলবো যে শতভাগ আমরা পূরণ করতে পারিনি, কিংবা এই সরকার শতভাগ ওই পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে এই সরকার চেষ্টা করে যাচ্ছে, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, মন্ত্রিপরিষদ নেই, যেখানে 350 জন এমপি এক একটা আসনে কাজ করত, ওই জনগণকে সেবা দিত, সেই জায়গা থেকে কিছু সংখ্যক উপদেষ্টা এই গোটা বাংলাদেশটাকে সার্ভ করতেছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে 50 or 60% আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছি, এবং এই সরকার আশা করি আগামীতে শতভাগ না পারলেও 90% ক্রস করবে মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার জায়গা থেকে চমৎকার বলেছেন। আপনি আপনার প্রত্যাশার কথা, প্রাপ্তির কথা বলেছেন, এবং 6 মাসে যদি 50 to 60 or 60 to 70 % প্রত্যাশা প্রাপ্তি ঘটে, আমি মনে করি যে সেটা অনেক বড় প্রাপ্তি, তাতে কোনো সন্দেহ নেই। এখান থেকেই প্রশ্ন থাকছে আমার, একেবারেই ডানে রয়েছেন ব্যারিস্টার জুবাইর আহমেদ ভূঁইয়া, এবি পার্টির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক। আপনি কি মনে করেন, আমাদের রাসেল মাহমুদ যেভাবে বললেন, বিষয়টি কি আপনি সেভাবে দেখেন? কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে, দেশবাসীকে ধন্যবাদ। আজকের যে বিষয়টি, ফেসিবাদের পতন, প্রাপ্তি ও অপ্রাপ্তি, এই বিষয়গুলো অনেক কিছুর সাপেক্ষে আমাদেরকে নির্ধারণ করতে হবে। এক হইল, আমি মনে করি না যে ফেসিবাদের পতন হয়ে গেছে। ফেসিবাদ এবং ফেসিবাদী দুইটা ক্যারেক্টার আলাদা করতে হবে। ফেসিবাদের সাথে আমি তুলনা করব একটা বিষ বৃক্ষের সাথে। এখানে অনেক ডালপালা আছে, অনেক শেকড় আছে, এটা বিশাল একটা বিষ বৃক্ষ। আর এই বিষ বৃক্ষের ছায়াতলে যারা বাস করেছে ফেসিবাদীরা, তাদেরকে আমি একটা সাপের সাথে তুলনা করব। তো এই বিষ বৃক্ষটা একটা ঝড়ে হয়তো কাত হয়ে পড়ে গেছে, কিন্তু এটার মূল এখনও মাটির মধ্যে আছে, এখনও এটার পাতাগুলো জীবিত আছে, এবং সেখান থেকে সালোকসংশ্লেষণ সহ বিভিন্ন উপায়ে তারা কিন্তু শক্তি এখনও সংগ্রহ করার চেষ্টা করছে। আর ফেসিবাদীদের বলবো, এই সাপকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, কিন্তু এর লেজ এখনও নড়াচড়া করছে। এই সরকার কতটুকু মানে সাকসেসফুল হয়েছে এটা নির্ভর করবে প্রত্যাশার উপরে। আমার প্রত্যাশা কি কি ছিল এবং সেই প্রত্যাশার কতটুকু আমরা অর্জন করতে পেরেছি, কতটুকু পারি নাই। সেই জায়গায় যদি আমি একটু যুক্ত করি যে বৈষম্যহীন বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, এরকম আরো অনেক কিছু ছিল। ট্রু। আপনি দেখেন, এখন এই বিষ বৃক্ষটাকে তো আমাকে উপড়ে ফেলতে হবে। এটা হলো 1 নম্বর কাজ এই সরকারের। এই কাজে সরকার সফল হয় নাই। যাদেরকে অ্যারেস্ট করা হইল, তাদেরকে বিচারের সম্মুখীন করার আগেই তারা কোথায় আছে আমরা জানি না। তাদের অনেকে বিদেশে পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? এই সরকারের দুর্বলতা এটা। আমি বলবো যে এটা অপ্রাপ্তি, আমরা এটা পাই নাই। জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা এখানে ব্যর্থ হয়েছে সরকার। এটা 1 নম্বর কাজ ছিল। যারা সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে ফর 15 ইয়ার্স অর মোর, এই সময়টায় যত অন্যায় হয়েছে এগুলোর বিচারের কোনো ব্যবস্থা এই সরকার করতে ব্যর্থ হয়েছে। কিছু মামলা হয়েছে, সেগুলোর জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু সাফিসিয়েন্ট না। 2 নম্বর হলো, এই বৃক্ষের যারা উপাদান, প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, আপনার সেনাবাহিনী, বিজিবি, র্যাব, প্রত্যেকটা প্রশাসনে কিন্তু এই ফেসিবাদীরা এখনও আছে। তাদের যারা শক্তি জুগিয়েছে, পানি দিয়েছে, অক্সিজেন দিয়েছে, প্রত্যেকটা বেশিরভাগ লোকজন এখানে আছে, তাদের ওপর কোনো আঁচল লাগে নাই। তো এই সরকার তাদেরকে রাইট ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু ব্যর্থ হয়েছে, এবং তারা কিন্তু তাদের অন্যায় জুলুম বাদ দেয় নাই। কিন্তু সেনাবাহিনীর ব্যাপারে কি কথাটা? সেনাবাহিনী আমি ঢালাও বলবো না। হ্যাঁ, কারণ ঢালাও আমি কাউকে বলবো না, কোনো প্রশাসনকেও বলবো না, সেনাবাহিনীকেও বলবো না, র্যাবকেও বলবো না, বিজেপিকেও বলবো না, কিন্তু দোজ হু আর কালপ্রিট, দে শুড বি ব্রট টু জাস্টিস। এটা যদি না হয়, তাহলে আমাদের এই যে ফেসিবাদের পতন বলছেন, এটা আমি পুরোপুরি একমত না। পতন হয়েছে, কিন্তু এটার পুরোপুরি পতন হয় নাই। এটার এখনও শেকড় আছে, এটার এখনও ডালপালা আছে, এগুলোকে কেটে ফেলতে হবে। এটা যত দ্রুত কাটতে পারবে তত বেশি আমি সফলতা দেখব। আরেকটা বিষয় হলো যে বাকি যে সংস্কারের বিষয়টা আছে, এই সরকারের সাথে অনেক গণপ্রত্যাশা আছে। এই প্রত্যাশার প্রাপ্তি কতটুকু? এক্ষেত্রে ধরেন দ্রব্যমূল্য বলেছে, দ্রব্যমূল্য সহ বিভিন্ন টাস্কে সরকার খুব বেশি সফল হয় নাই, একদম ব্যর্থ হয় নাই। অর্থনীতির সংস্কারটা কিছুটা হয়েছে। অর্থনীতি যেভাবে ড্রেনিং হচ্ছিল, পাচার হচ্ছিল, সেটা থমকে গেছে, পাচার বন্ধ হয়েছে, এবং যে ডাউনগ্রেডিং ইকোনমি ছিল সেখান থেকে বাউন্স ব্যাক করতেছে,
এবং অর্থনীতি আগামী দিন ইনশাল্লাহ ভালো হবে। এটা ভালো দিক। প্রশাসনিক কিছু কিছু সংস্কার হচ্ছে, আগের যে দৌরাত্ম্য ছিল এটা নাই, বাট এটা বলা যাবে না যে একদমই নাই। এখনও কোনো সংস্থা ফুললি ফাংশন করতেছে না। অবশ্যই এটা আশা করেও ঠিক হবে না, একটা ভূমিকম্পের পরে যে জঞ্জাল তৈরি হয় এটা সাফ সুতরা করতেও কিন্তু একটা সময় লাগে। তো ওই সময়টা আমাদের সরকারকে দিতে হবে। 6 মাস খুব বড় সময় না, সরকার এই সময়ের মধ্যে যথেষ্ট অনেক ভালো কাজ করেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আপনি আলোচনার ভেতরে বলছিলেন যে এই যে ফ্যাসিবাদের দোসর যারা ছিল, ফ্যাসিবাদকে সার্ভ করেছে যারা, বা এর ভেতরে যারা ডালপালা শাখা প্রশাখা ছিল তাদের অনেকেই থেকে গেছে, অনেকের বিরুদ্ধে বিচার হয়নি, মামলা হয়নি। এখন সরকার তো আর সরকার আমাদের রাসেল মাহমুদ যেভাবে বলছিলেন যে যেখানে 300-350 এমপি দেশ পরিচালনার কাজে সরকারকে সহযোগিতা করত, সেই জায়গায় মাত্র কয়েকজন উপদেষ্টা পুরো দেশটাকে পরিচালনা করছে, সেটা তাদের জন্য অনেক বড় বোঝা এবং কঠিন ব্যাপার। সেই জায়গায় এই মামলা মোকদ্দমাও যদি তারা করতে যায় তাহলে তো তাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আপনারা মামলা মোকদ্দমা করছেন না কেন, বা আপনারা কত মামলা করেছেন, কি করেছেন, এবং এই বিচার কাজ এগিয়ে নেওয়ার জন্য, বিচার কনফার্ম নিশ্চিত করার জন্য আপনারা কি করেছেন? না, এখন ধরেন মানে এই সংস্কার, এই বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে দুইটা জিনিস হয়। আপনি যে 10টা কাজ করবেন, ওই 10টা কাজের মধ্যে 2 ধরনের আলাপ থাকে। একটা হলো এটা কি টাইম ফোকাসড করবেন না টাস্ক ফোকাসড করবেন। আপনি কি 10টা কাজই করবেন, নাকি 10টা কাজ যত সময় লাগে তত সময় নিয়ে করবেন, এটা হলো টাস্ক ফোকাসড, এই কাজগুলো আমি করবই। আরেকটা হলো যে টাইম ফোকাসড, আমি 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরের মধ্যে যতটুকু পারি ততটুকু করব, এগুলো টাইম ফোকাসড। তাহলে আমাকে এখানে এই দ্বন্দ্বই শেষ হচ্ছে না যে এটা কি টাইম ফোকাসড হবে না টাস্ক ফোকাসড হবে। এই জায়গায় আমাদের ঐকমত্যের ব্যাপার থাকতে হবে। যেটা বলেছে যে সরকারের অল্প কয়েকজন উপদেষ্টা, সেখানে নির্বাচিত মেয়র নাই, নির্বাচিত মন্ত্রী নাই, নির্বাচিত আপনার চেয়ারম্যান নাই, এমপি নাই, মেম্বার চেয়ারম্যান নাই। বিষয় হলো সরকারকে কে বাধা দিয়েছে এই সমস্ত রিপ্লেসমেন্ট করতে? তারা কেন জনপ্রতিনিধিদের মানে একটা রিপ্লেসমেন্ট করলো না? প্রত্যেকটা এলাকায় ভালো লোকজন আছে, রেসপন্সিবল লোকজন আছে, তাদেরকে ডক্টর ইউনূসকে যেরকম দায়িত্ব দেওয়া হয়েছে, প্রত্যেক এলাকায় কিন্তু কিছু কিছু লোক আছে যারা ডক্টর ইউনূসের মতো গ্রহণযোগ্য ওই এলাকায় পার্সপেক্টিভে। তাহলে তাদেরকে কেন তারা ওখানে বসালো না? তাদেরকে কেন তারা সেখানে পদায়ন করলো না? একই সরকারি অফিসারদেরকে আপনি কত দায়িত্ব দিবেন এবং তারা কতগুলো দায়িত্ব পালন করবে? তো তারা তো ব্যর্থ হবেই। তাদেরকে তো বলে নাই 12 জন মিলে চালাইতে, তারা কেন এটা 30 জন করলো না? তারা কেন এটা 40 জন করলো না? তারা কেন এই উপজেলা, জেলা, এই জায়গায় নতুন নতুন লোকদেরকে দায়িত্ব দিল না? এক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা আছে, ইউএনও বা ডিসি, তাদেরকে আপনি কত দায়িত্ব দিবেন, বা সচিবদেরকে কত দায়িত্ব দিবেন? দিচ্ছেন না কেন? না দেওয়ার কারণে যদি আপনি ব্যর্থ হন, তো এই ব্যর্থতা আপনার, সেগুলো দিতে হবে। জি, মোহাম্মদ রাসেল মাহমুদ, যেমনটি ব্যারিস্টার জোবায়ের বলছিলেন যে সরকারকে তো কেউ আটকে রাখেনি, কেন মাত্র এই কয়েকজন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে? দেশের এত বড় বড় কাজ, এত বিরাট অঞ্চল নিয়ে এত এই লোড কেন তারা নিচ্ছে? আরও তো বাড়াতে পারতো, কেন হলো না? সেটা একটা প্রশ্ন, আপনি যদি জানেন। আর আপনি কি মনে করেন যে এই যে বৃক্ষ উপরে ফেলার কথা বলছিলেন, যে অর্থাৎ একটা বৃক্ষ তার কিন্তু অনেকগুলো শিকড় থাকে, একটা শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে না একটা গাছ, এবং তার কিন্তু একটা মাত্র ডাল থাকে না, অনেকগুলো ডালপালা থাকে। তাই ফ্যাসিবাদ যদি এরকম বৃক্ষ হয়, একটা বড় বৃক্ষের মতো হয়, তাহলে তার শিকড় এবং ডালপালা এগুলো সব কাটার ব্যবস্থা গভর্নমেন্ট করেনি, এটা কি মনে হয়, বা কেন করলো না? কি বলবেন আপনি? ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটা করেছেন যে সরকারকে তো কেউ বাধা দেয় না, তারপর সরকার কেন বিভিন্ন জায়গায় রিপ্লেস কেন করলো না? আপনি দেখেন এই জুলাই অভ্যুত্থানের পরে যখন একটা সরকার গঠিত হওয়ার চিন্তা ভাবনা করেছিল, আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি এবং বলেছি যে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। সে জায়গা থেকে অনেকগুলো রাজনৈতিক দল বলি বা একটি রাজনৈতিক দল বলি, যাই বলি না কেন, রাজনৈতিক দলের এমন কিছু কথা ছিল, তারা ভাবে যে যদি শেখ হাসিনার পতন না হতো, তাদের কাছে ম্যান্ডেট এইরকমই ছিল যে তারা একটা জাতীয় সরকার গঠন করতে চায় সকল রাজনৈতিক দল নিয়ে, সকল দল ঐক্যবদ্ধ হয়ে। কিন্তু যখন হাসিনার পতন হইল, তখন কিন্তু তার আর ঐক্যবদ্ধ থাকার সুযোগ আমরা তাদের মধ্যে দেখি নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে আপনি যখন জাতীয় সরকার গঠন করবেন, তখন কিন্তু সকল দলের অংশগ্রহণ থাকবে এবং সেই সরকারটা একটু সাস্টেইনেবল হবে, দীর্ঘ সময় বাংলাদেশকে সার্ভ করবে। সেই জায়গাতে যখন
স্বৈরাচার পতনের পরে একটা দেশকে নতুন করে সাজানোর জন্য একটা জাতীয় সরকার গঠন করতে যাব, কিংবা দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য সবার মতামত চাইবো, সেই জায়গাতেই কিন্তু কিছু রাজনৈতিক দল জাতীয় সরকার তৈরি করতে সমর্থন দেয় নাই, তারা সরে গেছে। কারণ তাদের ইচ্ছা ছিল এরকম যে তারা এককভাবে সরকার হবে। কিন্তু আপনি দেখেন একটা বিপ্লবের পরে এককভাবে সরকার হওয়া সো টাফ। সে জায়গা থেকে যদি তারা মনে করে যে প্রথম যখন একটা জাতীয় সরকার গঠন করতে চাইছি সেখানেই তারা ভেটো দিছে, আর এখন সরকার গঠিত হওয়ার পরে তারা যে জায়গায় জায়গায় বাধা হয়ে দাঁড়াবে না, এটা কিভাবে আমরা বিশ্বাস করব? বাংলাদেশের প্রতিটা জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতাদর্শের মানুষ বসে আছে। শেখ হাসিনা ছিল ঠিক আছে, তাই বলে কি ধরেন 350 জন এমপি কি শেখ হাসিনার ছিল না। বিভিন্ন সচিব আছে, ডিসি আছে, পুলিশ সুপার বলেন, আপনার ইউনো বলেন, অনেক মতাদর্শের অনেক দলেরই তো লোক আছে, কিন্তু তারা সরকারের হয়ে কাজ করে বিধায় রাজনৈতিক তার যে ট্যাগ বা রাজনৈতিক যে মতাদর্শ সেটা সে অবশ্যই হাইড রেখে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে চায়। এখন এই যে রিপ্লেসমেন্টের কথা আসে, আপনি ধরেন শেখ হাসিনাকে সরাইয়া দিয়ে শেখ হাসিনার রিপ্লেসমেন্ট একজন বসাইলেন, 350 জন এমপি সরাই দিয়ে সেখানে বসাইলেন। এখন আপনি এই সেম কাজটা যদি আপনি আরো প্রতিনিয়ত করতে চান, সেই জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বাধা আসে যে আমার অমুক দলের অমুক পার্সনটাকে এখানে বসাও। আপনি ধরেন ইউনিয়নের চেয়ারম্যান বসাবেন, সেখানে যোগ্য মানুষ আছে, জনপ্রিয়তা আছে, ওই মানুষগুলোকে আপনি যখন বসাতে যাবেন তার জনপ্রিয়তা দিয়ে কোনো কাজে আসে না। তখন আসে কি, ওই সাবেক এমপি মন্ত্রী যারা ছিল কিংবা পাওয়ারফুল যারা, আমরা জানি যে কয়েকটা রাজনৈতিক দল, কিছু কিছু রাজনৈতিক দল এই 5ই আগস্টের পরে নিজেদেরকে সরকার দাবি করে, মনে করে তারাই সরকার। ওই জায়গাগুলোতে তারা তাদের লোকগুলোকে বসাতে চাচ্ছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করতে গেলে আপনি তো কোনো রাজনৈতিক দলের কাউকে কোনো জায়গায় রিপ্লেস করতে পারবেন না, কিন্তু সে রাজনৈতিক চাপকে আপনি যদি সামাল দিতে হয়, রাজনৈতিক দলগুলোকে যদি আপনি সাইডে রেখে নিরপেক্ষ দল গঠন করতে চান, নিরপেক্ষ কোনো প্রতিনিধি দিতে চান, তাহলে তো রাজনৈতিক বাধা আসে। সেই জায়গাতে আমরা সেটা করতে পারতেছি না, এই জন্যই কিন্তু রিপ্লেসমেন্ট সংকট। সেকেন্ডলি আপনি যদি বলেন যে আমরা হচ্ছে 20 বৃক্ষটাকে তুলে ফেলে দিলেও তো যে শাখা প্রশাখা থাকে অনেক তো আছে, সেগুলোকে আমরা সরাই নেই বা হচ্ছে সরাইতে পারি নাই। ধরেন আপনার যে প্রশাসনিক কাঠামো, আমাদের পুলিশ ধরি, পুলিশ তো হচ্ছে আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, ছাত্রদের বিরুদ্ধে গিয়ে গুলি করেছে, হ্যাঁ দমনের ক্ষেত্রে, নিপীড়নের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করছে। এমনকি পুলিশের হচ্ছে গিয়ে প্রধান বলেছে যে আমাদের বুলেট তো শেষ, আমরা তার ছাত্রদের সাথে মাঠে লড়াই করতেও পারবো না। এইরকম একটা সিচুয়েশনে আপনি দেখেন পুলিশ এই ভূমিকা পালন করছে। এই পুলিশকে আপনি ধরেন বাংলাদেশের প্রতিটা সেক্টরে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ আছে, এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে ধরেন চোর, পুলিশ, ডাকাতি, খুন খারাপি যেমনি যা আছে সব কিছুর সাথে পুলিশ জড়িত। এবং বাংলাদেশের থানাগুলো তো পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে তো সেনাবাহিনী যাচ্ছে না, সেখানে তো বিজিবি, র্যাব, আনসার কেউই তো আর যাচ্ছে না। সেই থানাগুলো আপনি যদি এই পুলিশগুলোকে সরিয়ে দেন, আপনি যদি পুলিশ সুপারগুলোকে সরিয়ে রিপ্লেস করতে যান, দিনাদিনই তো আপনি একজন পুলিশ সুপার তৈরি করে আনতে পারবেন না, একজন ইউনো বা একজন ওসিকে আনতে পারবেন না। সে জায়গাগুলোতে আপনি সরিয়ে কাকে বসাবেন? আপনার তো যোগ্য কাউকে লাগবে। আবার সেই জায়গায় চলে যায়, যদি যোগ্য কাউকে আপনি আনতে যান, রাজনৈতিক বাধা আসে। রাজনৈতিক দল চায় তার নিজের ঘরের লোককে বসাতে। সে জায়গা থেকে আমরা চাইলেও সিস্টেমের যে পরিবর্তনের কথা আমরা বলি, সংস্কারের কথা বলি, হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করতে চায় যদি এদেশের জনগণ, এদেশের রাজনৈতিক দলগুলা মনে করে হ্যাঁ এই সরকার নিরপেক্ষ এবং নিরপেক্ষভাবেই কাজ করে যাক, সেই জায়গায় যদি কোনো দলের বাধা না আসে, তাহলে অতি দ্রুত, আমি মনে করি অতি দ্রুত আমরা রিপ্লেস করতে পারবো এবং সংস্কারের জন্য কাজ করতে পারবো। জি, চমৎকার বলেছেন মোহাম্মদ রাসেল মাহমুদ। আমরা একটু বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের দুইজনের আলোচনা থেকে মোটামুটি পরিষ্কার যে আপনাদের দুইজনের মানে দুইটা পক্ষের দৃষ্টিভঙ্গি এবং এই মুহূর্তের অবস্থান খানিকটা ভিন্ন, অথচ আন্দোলনের সময় কিন্তু আপনারা সবাই একটা প্ল্যাটফর্মে ছিলেন। এই যে ভিন্নতা কেন আসলো, এই ভিন্নতা, এই প্রশ্ন আমরা প্রশ্নের আলোচনা নিয়ে আমরা ফিরব। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন টেবিল টক, সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম, সাথে রয়েছেন এবি পার্টির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, রয়েছেন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ক মোহাম্মদ রাসেল মাহমুদ। রাসেল মাহমুদ, আমরা বিরতির আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, সেটি হচ্ছে যে আপনারা কিন্তু আন্দোলনের সময়, আপনাদের এই আলোচনায় যদি আমরা দুইজনকে দুটো পক্ষ ধরি, তাহলে আন্দোলনের সময় আপনারা ছিলেন একটি পক্ষ, ফ্যাসিবাদের বিরোধী পক্ষ। ছাত্র জনতার আন্দোলন যেটা হলো, সর্বশেষ যে নামে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গেল,
আন্দোলন চূড়ান্ত ভাবে সফল হলো, সেই সময় কিন্তু ছাত্র জনতার আন্দোলন নামেই পরিচিত ছিল। তো তখন কিন্তু আপনারা সবাই একটি পক্ষ, ফ্যাসিবাদ বিরোধী পক্ষ। এখন ধীরে 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 কিন্তু দুটি পক্ষে পরিণত হয়েছেন। সেটি দুটি পক্ষ বলতে এই অর্থে বোঝাচ্ছি যে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক অঙ্গন বলতে যেটা বোঝায় বিএনপি, জামাত, এবি পার্টি, আদার যত রাজনৈতিক দল, তাদের একটা দৃষ্টিভঙ্গি এবং আপনাদের আর একটা দৃষ্টিভঙ্গি। সেখানে সংস্কার আগে না নির্বাচন আগে, কতটা সংস্কার হবে, কতদিন থাকবে এই সরকার, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নিয়ে সব ক্ষেত্রেই মোটামুটি মতবিরোধ আছে। এই মতবিরোধের কারণটা কীভাবে সৃষ্টি হলো? আপনারা তো ছিলেন একটি পক্ষ। আচ্ছা, ধন্যবাদ। যদি বলি যে আপনার মতবিরোধ কেন তৈরি হয়েছে, সেই 5ই আগস্ট পর্যন্ত কোনো মতবিরোধ কারো মধ্যেই ছিল না। ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে একটা বিজয় পেয়েছি। বিশেষ করে একটা কথা না বললেই নয়, আপনার পৃথিবীর ইতিহাসে ফ্যাসিবাদ শব্দটা খুব প্রচলিত বা হচ্ছে আমরা বিভিন্ন দেশে দেখেছি, কিন্তু বাংলাদেশের মতো ফ্যাসিবাদ, মুজিববাদ, হাসিনাবাদ এতবাদ আমরা কখনই কোথাও দেখি নাই। তো সেই জায়গা থেকে এরকম ফ্যাসিবাদ কিংবা হাসিনাবাদ বলি, সেই 1972 সালের সংবিধান, 75 সালের বাকশাল বলি, সব কিছুর বিরুদ্ধে যখন দেশের জনগণ, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন করে এবং সেটা চূড়ান্ত বিজয় আসে আমাদের 36শে জুলাই, সে জায়গাতে সবাই একসাথে আমরা আন্দোলনে লড়াই করেছি, একত্রিত ছিলাম, আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। আমি মনে করি এখনো কোনো বিভেদ থাকতো না কিংবা নেই যদি না এদেশের রাজনৈতিক দল, এদেশের যে সকল বড় বড় আপনি যে সকল রাজনৈতিক দলের কথা বলছেন, তারা যদি মনে করতো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার নিরপেক্ষভাবে কাজ করে যাক। কিন্তু কাজ কাদের জন্য করতেছে? তারা কি তাদের নিজেদের কোনো দলের জন্য করতেছে? অবশ্যই না। কারণ নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণকে কিভাবে সার্ভ করা যায়, কিভাবে এই একদম চুরমার হয়ে যাওয়া এই হচ্ছে অবকাঠামো, এই দেশটাকে কিভাবে নতুন করে সাজানো যায়, সেই বন্দোবস্ত তৈরি করে দেওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছে। তো বিশেষ করে আমরা তো বাঙালি জাতি, আমাদের মধ্যে একটা দোষ আছে, আমরা সর্বপ্রথম নিজের ব্যক্তি স্বার্থকে দেখি, ব্যক্তিকে দেখি, নিজেকে, পরিবারকে দেখি, সমাজকে দেখি এবং দেশের চাইতে নিজের রাজনৈতিক দলটাকে বেশি দেখি। ধরেন এই রাজনৈতিক ইস্যু যেহেতু, রাজনৈতিক দলের স্বার্থ কেন বলছি, আপনি অনেক দলগুলো এখনই বলে যে আমাদের নির্বাচন দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিয়ে সরে যাক, তারা ব্যর্থ। আপনারা কিছু ব্যর্থতার ছক এঁকে দেন বা কিছু রোড ম্যাপ আমাদেরকে দেখিয়ে দেন যে এই জায়গায় এই সরকার ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ব্যর্থ হয়েছে, স্বাভাবিক, এটা আমরা মেনে নিতে পারি। কিছু কিছু জায়গায় শতভাগ সফল হবে এমন কোনো কথা নেই। সে জায়গা থেকে আপনার দেখেন, বিশেষ করে অনেকগুলো দল চাচ্ছে যে সরকার ব্যর্থ, এই সরকার নির্বাচন দিয়ে সরে যাক। আপনি দেখেন এই 24-এর যে নির্বাচন হলো, এই নির্বাচনে তো শেখ হাসিনা সরকার আরো 5 বছর ক্ষমতায় থাকার কথা, কিন্তু এই শেখ হাসিনা সরকার তো বলছে 41 সাল পর্যন্ত বাংলাদেশকে একটা বিশ্বের দরবার হচ্ছে রোল মডেল হিসেবে তৈরি করে দিয়ে যাবে। সেই জায়গাটাকে আজকে এই সরকার তৈরি করতে পেরেছে? পারে নাই তো। হাসিনা তো সেই 24 সালে নির্বাচিত হওয়ার পরই তাকে পালাইতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে। সে জায়গাতে সে তো আরো 4 বছর থাকতো, 5 বছর থাকতো। এখন ভিন্ন যে রাজনৈতিক দলগুলা যারা মনে করে যে তারা এখন হচ্ছে গিয়ে আন্দোলনে যেই সময় ঐক্যবদ্ধ ছিল ওই সময়টার মতো এখন ঐক্যবদ্ধ নাই, তারা ভিন্ন মত পোষণ করছে। আমি বলবো যে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগতভাবে তাদের রাজনৈতিক দল ক্ষমতায় যাবে, তারা ক্ষমতায় যাবে, এই জন্য তারা চাচ্ছে নির্বাচন হোক। এই নির্বাচনের জায়গাটা থেকে, ক্ষমতার লোভের জায়গা থেকে হচ্ছে গিয়ে তারা, আমার মনে হয় যে হচ্ছে গিয়া ঐক্যবদ্ধ নাই, তারা ভিন্ন পথ বেছে নিয়েছে। মোহাম্মদ রাসেল মাহমুদ, আপনি আপনার জায়গা থেকে আমি বলবো যে আবারও বেশ ভালোই বলেছেন। আমরা এরই মধ্যে, সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে এরই মধ্যে এসে পৌঁছেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। তৌহিদুর রহমান আওয়াল, আপনাকে স্টুডিওতে স্বাগত। তৌহিদুর রহমান, আপনি এরই মধ্যে যোগ দিয়ে মনে হয় খানিকটা আলোচনা শুনেছেন। বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ রাসেল মাহমুদ। তিনি, ওনার কাছে আমার প্রশ্ন ছিল যে এই যে আপনারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করলেন, 36 জুলাই বলি, 5ই আগস্ট বলি, এই যে আন্দোলন সফল হলো, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই একটি পক্ষ ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী পক্ষ। পরবর্তীতে এই 6 মাসে পক্ষ কিন্তু অন্তত 2টা পক্ষ হয়েছেন। একটা টোটাল রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সাথে সরকারি একটা সমন্বয়, এই মিলে আর একটা অংশ। তো এই যে পার্থক্য, মত পার্থক্য বা বিরোধ হলো, কেন হলো, কোথা থেকে হলো, এই প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি বললেন, আপনি শুনেছেন যে কি প্রেক্ষাপটে এই পার্থক্যটা তৈরি হলো। আপনি কি বলবেন? রাসেল মাহমুদ তো রাসেল মাহমুদের মতো বলেছেন। দুঃখ প্রকাশ করছি একটু ডিলে হওয়ার জন্য। আমি সরাসরি ফেনী থেকে আসলাম, তো আসলে আমি দুঃখ প্রকাশ করছি। প্রথমেই আমি শ্রদ্ধা জানাচ্ছি
এই গত 15.5 বছরে যারা এই ফ্যাসিস্ট হাসিনা যারা জুলুমের শিকার এবং সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থানে যারা নির্যাতনের শিকার হয়েছেন বিভিন্ন পর্যায়ে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। তো এখন বিষয় হলো যে জায়গাটায় আপনি আগে দেখবেন যে আমি একটু মানে রেলগাড়ির সাথে জার্নি বাই ট্রেন এরকম একটা বিষয়ের সাথে আমি ব্যাখ্যা করতে পারি। সেই জায়গাটা হলো আপনি ট্রেনে আগেকার দিনে পথসভা করতে করতে পাকিস্তান পিরিয়ড, তারপরে উপমহাদেশীয় রাজনীতি, তার পরবর্তীতে আমাদের এই দেশের সময় বড় ট্রেন নিলে বড় প্রোগ্রাম যখন হয়তো দূরের, তখন আপনি ঢাকা থেকে কক্সবাজার বা চিটাগাংয়ের কোনো প্রোগ্রামে গেলেন, তখন লোক যখন বেশি হয়ে যেত বগিতে 2-3টা বগি অ্যাড করে নিয়ে নিত। তো আমরা এই 9 সাল থেকে শুরু করে যদি এই 24 সালের 5ই আগস্ট পর্যন্ত আপনি ধরেন, এই পুরা জার্নিতে এখানে অনেক সংযোজন বিয়োজন হয়েছে। অনেকে 14 সালের পরে খেই হারায় ফেলছে, তাল মিলাতে পারে নাই, ফ্যাসিস্ট হাসিনার জুলুমের কারণে অনেকে তাল হারায় ফেলছে। পরবর্তীতে 19-এ যেও অনেকে 18 নির্বাচনের পরেও অনেকে খেই হারায় ফেলছে। সর্বশেষ 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা নতুন কিছু যাত্রী সংযোজন হয়েছে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। সেই যাত্রীরা আমাদের ভাইরা ছিলেন বৈষম্য বিরোধী ভাই। সেই জায়গায় সকল কিছু আপনি যখন একটা জলীয় বাষ্প হয়, সেই জায়গায় 100 ডিগ্রি হলে তখন জলীয় বাষ্প হওয়া শুরু হয়। 99 ডিগ্রি পর্যন্ত যতটুকু আপনি উঠালেন, পারদ উঠালেন, তার আপনার অবদান তো অবশ্য 99% আপনার দিতে হবে। লাস্টে আপনি ফিনিশিং টাচ। আমি একটু মজা করে বললে, অনেক সময় বাসায় কি হয় যে আমার হলো মা বা বাকিরা রান্না যখন করেন, তখন কি হয় লাস্ট মুহূর্তে আমার বোন বাসায় ইয়েতে যে টেবিলে যে পরিবেশন করে বলে, আব্বু আমি আজকে রান্না করছি, কেমন হয়েছে বলো তো। সেই জায়গায় হয় যে রান্না পরিবেশন করে ক্রেডিটটা আপনি নিয়ে গেলেন, ইস্যুটা সেই জায়গায় চলে আসে। আর যখন আপনি শোষণের শিকার হবেন, তখন কিন্তু সবাই একটা সার্কেল। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সবাই আন্দোলন করেছে, সকলের স্যাক্রিফাইস আছে, কিন্তু যখন আপনি হাসিনা চলে গেল, তখন আপনার শুরু হলো এক একজনের পছন্দ এক এক রকম, সবার ধ্যান ধারণা একরকম হবে না এবং কেউই ভুল না। কিন্তু ইস্যুটা হইল যখনই আপনি ক্রেডিট নিতে যাবেন, আপনার চিন্তা করতে হবে অতীতে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কারা টিকিয়ে রেখেছিল। অতীতে এই আন্দোলন 15.5 বছর, আপনি তাদেরকে অবজ্ঞা করে তো আপনি কোনো কিছু করা ঠিক হবে না। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনাদেরকে অবজ্ঞা করে কিছু করছে, এবং কেন ভাবছেন এটা? আমাদের কাছে মনে এই হচ্ছে মুহূর্তে তো সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে, এবং ফ্যাসিবাদ মুক্তির পরে যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি ছিল, যেখানে ক্ষত সৃষ্টি হয়েছে, যে সমস্ত সংকটগুলো ছিল, সেইগুলোকে ফুলফিল করে একটা সুন্দর দেশ উপহার দেয়া। সেই জায়গায় আপনার কি এরকম অবজ্ঞা? মানে আপনি যখন ধরবেন নিজের ব্যক্তিগত, আমরা কেন শেখ মুজিবকে অপছন্দ করি বা এই দেশে, কারণ আমিত্ববাদের জন্য। সে একাই দেশটা স্বাধীন করে নাই, তার শুধু আমিত্ববাদের জন্য। তার মেয়েরই একই রকম জিনগত ত্রুটি ছিল, জিনগত প্রবলেম ছিল, যে তাদের মনে হয়তো সব আমিই করছি, এই দেশ আমার বাপের সম্পত্তি। সেই জায়গা আমার মনে হয়েছে, আমি সকলকে শ্রদ্ধা জানাই যে যারা এই আন্দোলনে 24-এর গণ অভ্যুত্থানে শরিক হয়েছে। কিন্তু যখন স্টেক হোল্ডার হিসেবে আপনি দাবি করবেন, তখন কিন্তু আপনার পার্সেন্টেজ হিসাব করতে হবে। এই আন্দোলন কারা চাঙা রেখেছে? আমরা তো বন্দুকের নলের মুখে, আমাদের একজনও তো মিথ্যা স্টেটমেন্ট দিতে বলছে। আমাদের আপসহীন দেশনীতি বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একজনও তো আপোষ করেন নাই ন্যূনতম সময়ের জন্য। কিন্তু আমাদের এই আন্দোলনে আমাদের এই ভাইরা, যাদেরকে আমরা জাতীয় বীর মনে করি, এরাও কিন্তু 29শে জুলাই ভড়কিয়ে গিয়েছিল, তারা কিন্তু আন্দোলন উইথড্র করে নিয়েছিল। সেই জায়গায়ও কিন্তু বাংলাদেশের মানুষ তখন কিন্তু জনগণ, তখন জনরোষের কারণে হাসিনা খারাপ, এটা 7 তারিখে ডামি ইলেকশনেই মানুষজন লাল কার্ড দেখাই দিছিল। তারা 95% মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যায় নাই, সেটা আপনাকে মনে রাখতে হবে। কেন যায় নাই তারা? তাদের কি ওইখানে অনেকে আছে না টাকা পয়সা দিয়ে বিরিয়ানি খাওয়াই নেওয়ার চেষ্টা করছে, যায় নাই কেন? মানুষের মনে আন্দোলন তো দানা বেঁধেছিল তখন, শুধুমাত্র ওই আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে এই সর্বশেষ আমাদের গণ অভ্যুত্থানের সময়। তার আগে তো মানুষজন তো হাসিনা খারাপ এটা তো কারো বলতে হয় নাই, ঘরে ঘরে যেয়ে সবাই জানে যে হাসিনা খারাপ। এবং এই পরিবেশটা কে তৈরি করেছে? অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তৈরি করেছে, এবং তার ভ্যানগার্ড হিসেবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জি, চমৎকার বলেছেন তৌহিদুর রহমান আওয়াল। আমরা একটু বিরতিতে যাব, তার আগে ছোট্ট একটু আলোচনা শুনতে চাই ব্যারিস্টার জুবায়ের, আপনার কাছে ছোট্ট একটু আলোচনা। অনেকগুলো ব্যর্থতার কথা আপনি তুলে ধরেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সরকারকে ব্যর্থতাটা দেখিয়ে দেওয়ার কাজ, এটাও একটা সহযোগিতা। এইরকম সহযোগিতা আপনাদের পক্ষ থেকে কতটা আছে? খুব সংক্ষেপে আমরা বিরোধীতে। আমরা এবি পার্টির রাজনীতিটা হলো সমস্যা সমাধানের রাজনীতি। এই বয়ান দিয়ে আমরা রাজনীতি শুরু করেছি, এবং আমরা যেদিন আমাদের দলের যে ডেলিগেশনটা প্রথম চিফ অ্যাডভাইজারের সাথে মিটিং করলো, অনেক রাজনৈতিক দলই করেছে, আমরা প্রথম দিনই বলেছি উইল বি ক্রিটিক্যাল, আমরা কিন্তু আপনাদের সমালোচনা করব, আমরা আপনাদের বিরুদ্ধে মিছিল মিটিংও করব, আবার সহযোগিতাও করব। কারণ হলো
একটা রাষ্ট্রের সাথে রাজনৈতিক দলের কাজটা কি, রাষ্ট্রের সাথে জনগণের যে আমরা একটু সম্পর্ক, সংক্ষেপ এই করবো সম্পর্কটাকে কিভাবে ফেসিলিটেট করা যায়। জি। তো রাজনৈতিক দল যদি রাইটলি ভূমিকা পালন না করে তাহলে সরকার তো পথ হারাবে। আমরা সবসময় প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা চেষ্টা করেছি ওই মন্ত্রণালয়ের কি কি কাজ হওয়া উচিত, কোন কোন কাজগুলো প্রায়োরিটি পাওয়া উচিত, কোন কোন টাস্কগুলো নেওয়া উচিত, এখন কোনগুলোকে প্রাধান্য দেওয়া উচিত, কোনগুলোকে কম প্রাধান্য দেওয়া উচিত। এবং আমরা কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা 11 দফা সম্ভবত দাবি দিয়েছি। আমরা প্রথম যখন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা হয়েছে তখন সম্ভবত 14টা দাবি দিয়েছি। এরকম আমরা যখনই কোনো মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে মিটিং করছি তখনই কিন্তু ওই উপদেষ্টা রিলেটেড, ওই মন্ত্রণালয় রিলেটেড আমাদের জনগণের স্বার্থে কী কী দাবি আছে সেগুলো তাদেরকে জানিয়ে দিয়েছি। যখন তারা এই জনদাবিগুলো পূরণ করবে না তখন তো আমরা প্রশ্ন করবই, এটা তো আমাদের অধিকার। এই প্রশ্ন এই জন্য না যে আমরা তাদের বিরোধিতা করতেছি, এই প্রশ্ন এই জন্য যে এই 1 নাম্বার কাজটা ফেলে আপনি কেন 10 নাম্বার কাজটা করছেন। তার মানে আপনারা সহযোগিতা করছেন, আপনার বক্তব্য থেকে পরিষ্কার। জি, ওনারা যেটা বলেছে এই সম্পর্কে আমি একটু বিরতি থেকে আসি, বিরতি থেকে এসে শুনবো। সুপ্রিয় দর্শক, আমরা আবারও নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি খুব শিগগিরই। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। আলোচনার বিষয় ছিল ফ্যাসিবাদের পতন, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তি। যেমনটি আলোচনার আগে আমাদের ছিল, ব্যারিস্টার জোবায়েরের কাছে প্রশ্ন ছিল যে ব্যর্থতা সরকারের থাকতেই পারে, মানুষ কাজ করলে ভুল করে। তো সেই জায়গায় ব্যর্থতার দিকগুলো সরকারের কাছে আপনারা পরিষ্কার করে তুলে ধরছেন কিনা, সরকারকে সহযোগিতা করছেন কিনা, এবং ব্যর্থতা তুলে ধরার মাঝ দিয়ে কিন্তু সরকারকে সহযোগিতা করা যায়। সেক্ষেত্রে একই ধরনের প্রশ্ন মিস্টার তৌহিদুর রহমান আওয়াল আপনার কাছে, যে আপনারা বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন, বিভিন্ন টার্মে আপনারা ক্ষমতার সাথে ছিলেন, ক্ষমতায় ছিলেন এবং দেশ পরিচালনা করেছেন। সেক্ষেত্রে আপনাদের দলের অভিজ্ঞতা কিন্তু অন্যরকম, যেটা ব্যারিস্টার জোবায়ের দলের নেই। তারা সহযোগিতা করছেন, সমালোচনাও করছেন। সেক্ষেত্রে আমার প্রশ্ন আপনার কাছে যে আপনাদের দল এই সরকারকে কিভাবে সহযোগিতা করছে, ভুল ভ্রান্তিগুলো তুলে ধরছেন কিনা, এটাও একটা সহযোগিতা, এবং কোনো গাইডলাইন বা দিক নির্দেশনা, পরামর্শ, সাজেশন এগুলো দিচ্ছেন কিনা। ধন্যবাদ। আজ থেকে 2.5 বছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। 31টা সেক্টরের প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা সংস্কার প্রস্তাব ছিল। তখনও কিন্তু আনসার্টেনিটি ছিল, আদৌ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা কবে যাবে না যাবে। সেই সময় কিন্তু উনি সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। তারও আগে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি রাষ্ট্র মেরামতের জন্য ভিশন 2030 দিয়েছিলেন। আর আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম উনি ওই সময়কার 19 দফা দিয়েছিলেন। আপনি ধরতে পারেন সেই জিয়াউর রহমানের 19 দফা ট্রান্সফর্ম হয়ে আজকে 31 দফা হয়েছে। সেই জায়গায় আমরা সব সময় এই দেশকে ভালোবাসে বলেই, যে আমাদের এখানে বেগম খালেদা জিয়া সবসময় বলতেন যে উনি সবসময় বলেন যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, এবং উনি যে দেশপ্রেমিক উনি কিন্তু কোনো দিন আপোষ করেন নাই কোনো জায়গায়। আমাদের রাষ্ট্র পরিচালনায় যে অভিজ্ঞতাগুলা আপনি কিভাবে ধরবেন যে 9 সাল থেকে যেগুলো প্রোপাগান্ডা ছড়ানো হইতো এগুলো সত্য, আপনি তো এগুলো ধরতে পারবেন না। আজকে সকল মিথ্যা মামলা সব কিছু আপনার হচ্ছে এক্সপ্যান্ড হয়ে গেছে, সব কিছু আপনার কোনোটাই কিন্তু ভ্যালিড না, ইনভ্যালিড সকল মামলা। তাহলে তাদের যে প্রোপাগান্ডাগুলা সেগুলো তো আপনার সত্য বলার তো কোনো কারণ নাই। আপনার ধরে নিতে হবে যে আমরা যা জানি আদৌ আমরা কতটুকু সত্য জানি, ফ্রেমিংয়ের শিকার কিনা। 2001 থেকে 6 রাষ্ট্র ক্ষমতায় কী ঘটেছে আমাদের, সেই আপনি 10টা অগ্রমালা, এখন বাবর ভাই জামিনে মুক্ত হইলেন আমাদের তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাহলে যদি মামলা ইনভ্যালিড হয় তাহলে আপনার ঘটনাটা যে ফ্রেমিংটা হইলো এবং কালার করা হইলো, এটা কেন করা হইলো? 21শে অগস্ট যে গ্রেনেড হামলার যে ফ্রেমিংটা করা হইলো, কেন করা হইলো? সকল মামলা থেকে জামিন হচ্ছে, তাহলে সকল মামলা মিথ্যা ছিল, এটা প্রমাণিত। তাহলে ইউনূস সাহেবের মামলা যেমন মিথ্যা ছিল, এই মামলাগুলো মিথ্যা ছিল, সব এক সূত্রে গাথা। তো এখন আলোচনায় আসতে হলে আপনার ইতিহাসের কিন্তু অনেক পরিমার্জন দরকার। এই জায়গায় যে আমাদের এই নতুন জেনারেশনকে যা জানানো হয়েছিল বেশিরভাগই অধিকাংশই ভুল ছিল। এখানে জাতির পিতা হলে মনে হইতো যে এখানে ভগবান বা খোদা টাইপের বা আল্লাহ টাইপের কাউকে এস্টাবলিশ করার চেষ্টা করা হতো, যে তার পূজা করতে হবে। এই জায়গায় সেটাই হয়েছে। মানে কি শিক্ষা হয়েছে? শুধু মুজিববাদ শিখিয়েছে আর হাসিনাবাদ শিখেছে, আর কিছুও তো এই দেশে শেখানো হয় নাই সাধারণ জনগণকে। এবং যা যা মেসেজ দিয়েছে সবগুলা মেসেজই হচ্ছে ভুল প্রমাণিত হচ্ছে।
সকল কিছু আপনি বেরোচ্ছে, যেখানে আপনি হাত দেন সেই জায়গা থেকে ভুল বেরোচ্ছে, যেগুলো ফ্রেমিং ছিল সব কিছু। তো এই জায়গায় আমরা যখন আলোচনা করব, ভুল ভ্রান্তিগুলো ধরতে চাবো, তখন আমাদের জানতে হবে আসলেই কতটুকু সত্যতা ছিল, যে আমাদের দল যখন রাষ্ট্র পরিচালনায় ছিল আসলেই কতটুকু সত্যতা ছিল। এই জায়গায় আপনাকে একটা উদাহরণস্বরূপ বলতে চাই, যে তখন যখন আমাদের বেগম খালেদা জিয়া আমাদের ম্যাডাম প্রাইম মিনিস্টার ছিলেন, তখন ছাত্রলীগের 2-3টা ছেলেকে ওদের আচরণগত প্রবলেমের কারণে হল থেকে বের করে দেওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট সেক্রেটারিতে প্রাইম মিনিস্টারের অফিসে কল করলেন, উনি সাথে সাথে বললেন যে এগুলো কি তোমার বাপদাদার সম্পত্তি? হল বললো যে না, ওদের আচরণের সমস্যা। আচরণের সমস্যা হলে আমি প্রাইম মিনিস্টার, ওরা আমাকে ভোট দিচ্ছে না, যেই ভোট দেখ, আমি তো সবার প্রাইম মিনিস্টার, ওরা ভোট দেখ বা না দেখ, তাই বলে কি তোমাদের বের করে দিয়ে বলছি আজকে উঠে আমাকে তোমরা কল দিবা? এই যে কারেকশনগুলো, এই কারেকশনগুলো কিন্তু এখনো হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত যারা কোনো কি অন্যায় কাজ করতেছেন তাদেরকে পানিশমেন্টের শিকার হওয়া লাগছে, এটা কিন্তু বিরল ঘটনা। আপনি সম্রাটের মতো লোক, খারাপ লোক, যত ক্রিমিনাল, কারো আপনি শুনছেন যে লিগে পানিশমেন্ট হয়েছে? এই ফ্যাসিস্ট লিগে একবারও পানিশমেন্টের কোনো ইতিহাস নাই। আপনি দেখাইতে পারবেন তাদেরকে শোকজ করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে? সেইখানে আমাদের অনেক হেভিওয়েট নেতাদেরও শোকজ করা হয়েছে। আমার প্রশ্ন ছিল যে সরকারকে কতটা সহযোগিতা করছে পরামর্শ দিয়ে, ভুল ধরিয়ে দিয়ে বিএনপি? সরাসরি প্রশ্ন আমাদের হচ্ছে এই জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমরা তাদেরকে বলতেছি সহযোগিতার। যে প্রথম কথা হইলো আমি আপনাকে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনার ভুল যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, আমরা সংস্কার অবশ্যই দরকার, কিন্তু এটা যাতে না হয় যে অন্য কারো ভোট ব্যাংক ভারী করার জন্য আমাদের ইলেকশন যাতে ডিলে না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা সব সময় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে সকল সংস্কার প্রস্তাবে, সেই দিন প্রধান উপদেষ্টার ওইখানেও তো ছাত্র প্রতিনিধিদের সাথে আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার উপস্থিত হয়েছিলেন, তারা তো কখনো কার্পণ্য করেন নাই যে হ্যাঁ যে আমরা যে যাবো, আমরা তো স্টেক হোল্ডার, বড় স্টেক হোল্ডার, আমার 80% অবস্থান নিয়ে বা 90% অবস্থানে আমার যাইতে হবে, বাকিদেরকে আমি 10% দিব। আমরা সমানুপাতিক হারে তাদেরকে যে হেল্প করা দরকার আমরা করতেছি সেই জায়গা থেকে। কিন্তু ভুলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আমাদের এই সরকারকে ব্যর্থ করার কোন প্রয়াস আমাদের নাই। বুঝতে পেরেছি, আপনারা সহযোগিতা করছেন আপনার কথা মতো। আমরা এবার চলে যাচ্ছি মোহাম্মদ রাসেল মাহমুদ, আপনার কাছে জানতে চাই, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল যে ফ্যাসিবাদের পতন, আমাদের প্রাপ্তি অপ্রাপ্তির প্রশ্ন যখন, সেই জায়গা থেকে একটা রাজনৈতিক প্রশ্ন করব। আপনারা খুব সম্প্রতি ঘোষণা দিয়েছেন যে রাজনৈতিক দল গঠন করবেন, ছাত্রদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, এবং এই নিয়ে আপনাদের নতুন কর্মসূচিও আছে, কোথায় কোথায় মত বিনিময়, নানা রকম কর্মসূচি, লিফলেট বিতরণ, অনেক কিছু জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন এবং আরও করবেন। তো আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা কি এমন অপ্রাপ্তি ঘটেছে যার কারণে এই নতুন করে রাজনৈতিক দল গঠন করতে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখেন, নতুন করে রাজনৈতিক দল গঠনটা আমরা তখনই করতে চেয়েছি যখন দেখেছি যে এই গণ অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের পরে, বা আমরা যেটাকে 36শে জুলাই বলি, এরপরে যখন আমরা চেয়েছি যে মানুষের জন্য কাজ করার জন্য একটা নিরপেক্ষ সরকার গঠন করা হয়েছে, এবং এই সরকার যাওয়ার পরে যে নির্বাচিত সরকার আসবে, আমাদের তো মূলত মেইন টার্গেট ছিল এই গণহত্যার বিচার হবে, সংস্কার হবে। রাষ্ট্র সংস্কারের জন্য তো সবাই কাজ করতে হবে, প্রতিটা রাজনৈতিক দল বলি কিংবা যেই সরকার হোক না কেন, তাকে কাজ করতে হবে। যেখানে আছে প্রত্যেকের অঙ্গন থেকে কাজ করা দরকার, তার জায়গা থেকে কাজ করতে হবে। এখন বিশেষ করে আপনি দেখেন, যেখানে জাতীয় সরকার গঠন করতে গিয়ে আমরা রাজনৈতিক দলের বাধার সম্মুখীন হয়েছি, কিংবা পরবর্তী সময়ে যখন রিপ্লেসমেন্টে গিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বাধার সম্মুখীন হচ্ছি, দেশের সংস্কারের জন্য কাজ করার জন্য যে সময়টুকু চাচ্ছি সেখানে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছি। আপনি দেখেন, শেখ হাসিনা সরকার যদি 24 সালে নির্বাচিত হয়ে থাকে, সেখান থেকে আরও তো 5 বছর সে ক্ষমতায় থাকতো, সেই সময়টুকু তো অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? আপনারা মনে করতেছেন এই 5ই আগস্টের বিপ্লবটা হয়েছে সবার ঐক্যমত্যের ভিত্তিতে। হ্যাঁ, আমরা স্বীকার করি এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল এবং সকলের প্রয়াসই হচ্ছে আমরা একটা বিজয় পেয়েছি। এখন এই সরকার যে গঠন হয়েছে, এই সরকারটা তো নিরপেক্ষভাবে কাজ করতেছে, কোনো রাজনৈতিক দলের হয়ে এককভাবে কারো হয়ে কাজ করতেছে না। তাইলে এই সরকারকে আপনি কিছুদিন সময় দিতে কেন আপনার গায়ে লাগে? যেখানে একটা নির্বাচিত সরকার ছিল না, সে অবৈধ সরকার ছিল, সেই শেখ হাসিনা তো আপনাকে 24-এ নির্বাচিত হওয়ার পরে 5 বছর ক্ষমতা শেষ না হওয়া পর্যন্ত আপনি কখনোই তাকে সরাইতে পারতেন না। সে জায়গাতে একটু নির্বাচনটা পিছিয়ে দেন, আপনি যেখানে 5 বছর অপেক্ষা করেন সেখানে 2 বছর সময় দেন। সেই সময়টাও যখন হচ্ছে দিচ্ছেন না, জায়গায় জায়গায় রাজনৈতিক দলের বাধা আসছে। জনগণ যেটা চাচ্ছে, জনগণ গণহত্যার বিচার চাচ্ছে, জনগণ রাষ্ট্রের সংস্কার চাচ্ছে, সেই কাজগুলো যখন দেখতে পাচ্ছে জনগণ হয় না, তখন সেই জনগণের হয়ে এই ছাত্র প্রতিনিধি বলেন বা ছাত্ররা বলেন, তারা চাচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে একটা রাজনৈতিক দল হবে যারা জনগণের হয়ে নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করবে। এই জন্যই আমরা চাচ্ছি এমন একটা রাজনৈতিক
দল হোক যেটা অন্য রাজনৈতিক মতাদর্শ থেকে ভিন্ন হবে এবং যেটা জনগণের সাথে মিশে জনগণের প্রত্যাশাকে আরো পূর্ণ করবে। বুঝতে পেরেছি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পেরেছি, কেন চাইছেন রাজনৈতিক দল সেটা বুঝতে পেরেছি। আমরা একটু জানতে চাই ব্যারিস্টার জুবাইর আহমেদ আপনার কাছ থেকে, জুবাইর আহমেদ ভূঁইয়া আপনার কাছ থেকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, আপনার কি মনে হয় এই রাজনৈতিক দল খুব বেশি সফল হতে পারবে? কি মনে হয় দেশের যদি অন্তত 71 সালের পর থেকে এখন পর্যন্ত যে আমাদের রাজনৈতিক ট্রেন্ড তার আলোকে যদি বলেন। জি, আমি একটু আগের প্রসঙ্গে চলে আসি। সংক্ষেপ, ডক্টর আমরা খুব তৌহিদ অল্প যেটা সময় পাবো। বলেছেন যে 99% ওনাদের অবদান, এই যে বাকি সবাইকে 1% অবদান দিতে যাচ্ছেন, এই কার্পণ্যটা একটা প্রবলেম। তো এটা করা যাবে না। আবার ছাত্ররা যদি মনে করে ওনারা সব কিছু করছে, দ্যাট ইজ অলসো নট রাইট। এখানে যেটা হয়েছে, আমরা ছাত্র জীবন থেকে আন্দোলন করে আসছি, আমরাও জেল খাটছি। 2018-তে ছাত্র আন্দোলন করেছে, একটা অবস্থান তৈরি হয়েছে। 2018-তে ইলেকশন হয়েছে, এরপর কিন্তু বিএনপি আর সফল হয় নাই, এই আন্দোলনটা কন্টিনিউ করতে পারে নাই। তখনও দাবি ছিল, তখনও ভোটবিহীন অ্যাকচুয়ালি ইলেকশন হয়েছে, সরকার হয়েছে। 2024-এ ছাত্ররা এখানে 2 মিনিট সময় পাবো। আপনি যদি রাজনৈতিক দল সফল হবে কিনা, সবার অবদান আছে, এটাকে স্বীকার করতে হবে, সবাইকে স্টেক দিতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন ছাত্ররা সফল হবে কি হবে না, এটা আসলে আমরা পারসেপশন দিয়ে পলিটিক্স হয় না। আমরা যখন রাজনীতি শুরু করি তখন অনেকে মনে করছে যে এরা 2 সপ্তাহ টিকবে না, অথবা 2 মাস টিকবে না, 6 মাস টিকবে না। তো এটা ইন্ট্রিনসিক যে কোয়ালিটি আছে ছাত্রদের মধ্যে, যদি এই ধরনের কোয়ালিটি থাকে, আমরা দেখছি অনেক কোয়ালিফাইড ছেলেরা এখানে আছে, যদি তারা রাইটলি গাইডেড হয়, রাইটলি তারা যদি ফাংশন করে, তাদের যদি কোয়ালিটি থাকে, ইনহেরেন্ট কোয়ালিটির উপর নির্ভর করবে একটা গাছ, একটা বীজ কত বড় হবে, কত বড় গাছ হবে। এখন যদি বীজ ভালো না হয়, তার জমি ভালো না হয়, তাহলে হয়তো এই গাছটা বড় হবে না। সো আমাদের পারসেপশন ইট ডাজন্ট ম্যাটার। এই ছাত্ররা কতটুকু করতে পারলো, তাদের ক্যাপাসিটি কি আছে, এটা বলে দিবে আগামী দিনে তারা কি প্রোগ্রাম নিচ্ছে। তবে আমরা একটা কথা বলতে পারি যে বিএনপি থেকে অনেক বাঘা নেতা, বড় বড় নেতা বেরিয়ে যে দল গঠনের চেষ্টা করেছেন, তারা সফল হননি। এমনকি জাতীয় পার্টি থেকে অনেক ভাগ উপবিভাগ হয়েছে, তারা কেউই সফল হননি। এরশাদের দলই কিন্তু মূলধারায় থেকেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বড় বড় বাঘা নেতা, আব্দুর রাজ্জাকের মতো ব্যক্তি, কাদের সিদ্দিকের মতো ব্যক্তি, ডক্টর কামালের মতো ব্যক্তি, ডক্টর কামাল যিনি প্রেসিডেন্ট ইলেকশন করেছেন বিচারপতি সাত্তারের বিরুদ্ধে, তো এই সমস্ত জায়গায় এগুলো কিন্তু সফল হয়নি। সেই জায়গা থেকে তৌহিদুর রহমান আওয়াল, আপনি কি মনে করেন, আপনার মনে কেমন হয়? যদিও কথাটা অনেকটা আপনার পক্ষেই যাচ্ছে। না, ইস্যুটা পক্ষে বিপক্ষে না, সত্য তো সবার জন্য সত্য, এখানে তো আপনি ডিনাই করতে পারবেন না। ইস্যুটা হলো যে আমাদের ছাত্র ভাইদেরকে অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আপনার একটা শ্রদ্ধাবোধ পাশে হতে হবে। আমার ধরেন ছাত্র রাজনীতির এই সময়টা 16 বছর, আমি সব সময় বলেছি হাসিনা খারাপ। আমার নিজের নামে একটু বিব্রতকর বিষয়, সেটা হলো আমি যেদিন পড়ার টেবিলে পরীক্ষার হলে বসা, সেই দিনও আমার নামে মামলা দিয়েছিল এই ফ্যাসিস্ট হাসিনা। কি মামলা? যে আমরা ওইখানে যানবাহন ভাঙচুর করছি আর ওইখানে পুলিশকে আমরা পিটিয়েছি, এই মামলা আমার নামে ছিল। আমি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছি। তো এই যে ফ্যাসিস্ট হাসিনার কোনোদিন তো আমরা এক মুহূর্তের জন্য আপোষ করি নাই। মানে আমরা, আমাদের দলের এরকম অনেক নেতাকর্মী আছেন, বন্দুকের নলের মুখেও সে কোনোদিন আপোষ করে নাই। সে সেই দিনও বলছে বাংলাদেশ জিন্দাবাদ, দলের প্রতি তার যে আদর্শের প্রতি যে তার ভালোবাসা কোনোদিন কমতি হয় নাই। এখন আমাদের ভাইরা রাজনীতি একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, ওনারা এখন কিভাবে নিজেদেরকে তৈরি করবেন, প্রস্তুত করবেন, সেটা অনেক গবেষণার বিষয়। আদৌ কতটুকু কি হবে না হবে, এগুলো আসলে পরবর্তী ভবিষ্যতের জন্য রেখে দেওয়াই ভালো আমাদের জন্য। সেক্ষেত্রে আপনি যে নতুন যে রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, সেই রাজনৈতিক দলের সফলতা বিফলতা অনেকটা গবেষণার বিষয় বলে মনে করছেন। তার মানে এখানে সফলতা আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না বলেই এই গবেষণার প্রশ্ন আসছে। সুপ্রিয় দর্শক, আলোচনা চলছিল, আলোচনা চলবে। আমরা আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় হাজির হব। আজকের আলোচনা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন।